এরা সবসময় নিজেদেরকে ভারতের প্রদেশ হিসেবে কল্পনা করে। এদের পূর্ব বাংলার মুসলমানদের সংস্কৃতি ধর্ম নিয়ে ব্যাপক বিদ্বেষ। পাকিস্তান আর্মির লাহোরের বাইরে ভারতের আক্রমণকে সফলভাবে প্রতিরোধ করে এবং যুদ্ধবিরতির আগ পর্যন্ত পুরো 18 দিন ভারতীয় বাহিনীকে ঠেকায় রাখে। কে ঠেকায় রাখছিল জানেন? কে ঠেকায় রাখছিল ওইখানে? পাকিস্তানি আর্মির কারা? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, বাংলাদেশের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। জি, আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। লাহোরকে রক্ষা করছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং এই লাহোরকে রক্ষা করার সৈনিক ছিল জিয়াউর রহমান। এই জন্য জিয়াউর রহমান পাকিস্তানের বীরত্ব সূচক খেতাব পায়। এবং 25শে মার্চ রাতের ঘটনা কেন ঘটে, অবাঙালি মুসলমানদের সাথে তখন এবং তার আগে কি হয়েছিল, এপিসোডটা একটু দীর্ঘ হবে, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। 1970 সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পায়। আওয়ামী লীগের বিজয় দেখা পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ভীত সন্ত্রস্ত হইয়া পড়ে। তারপরে ক্ষমতা হস্তান্তরে তারা তালবাহানা শুরু করে। ইয়াহিয়া খান 1 মার্চ ঢাকায় হইতে যাওয়া জাতীয় পরিষদের অ্যাসেম্বলি স্থগিত করে যাতে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে না পারে। এর প্রতিরোধে আওয়ামী লীগ একটা শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন গড়ে তোলে। ইয়াহিয়া ঢাকায় এসে আলোচনার নামে সময় ক্ষেপণ করে এবং 25শে মার্চ হঠাৎ কইরা ঘুমন্ত নিরস্ত্র শান্তিপূর্ণ বাঙালিদের উপরে ঝাঁপায় পড়া গণহত্যা শুরু করে। এরপর শুরু হয় বাঙালি জাতির মুক্তির সংগ্রাম এবং ভারত নিতান্ত মানবিক কারণে আগে এসে সামরিক অভিযান চালায়, পূর্ব বাংলাকে মুক্ত কইরা শত্রুর হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করে দেয়। তাই তো, এটাই তো আমাদের মুক্তিযুদ্ধের মেইন ইজি বয়ান, তাই না? আমি নায়িকার মতো সুন্দর মাইয়া চাই, সেই মাইয়া আবার রন্ধন কর্মে সুনিপুণা হবে, কাজের বুয়ার মতো কাজ করবে, পরিচিত হয়ে সাইজে থাকবে, বাপের একমাত্র কন্যা হবে, শ্বশুরের অগাধ ধন সম্পদ থাকবে, গাইতে জানবে, নাচতে জানবে, মানে তার সব লাগবে। 1962 সালে ভারত মাতা চীনের সাথে সরাসরি যুদ্ধ জড়ায় পড়ে। যুদ্ধটা হয় ভারতের 2 দিকের সীমান্তে, উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম। উত্তর পূর্ব দিকে ভারত এবং চীন উভয় বর্তমান অরুণাচল প্রদেশকে সম্পূর্ণ নিজের বলে দাবি করে। উত্তর পশ্চিমে লাদাখের একটা অংশ যেটার নাম আকসাই চীন, সেটাকেও তারা নিজেদের এলাকা বলে দাবি করে। ভারত মাতা বেশি কনফিডেন্ট হইয়া চীনের এলাকায় সৈন্য নিয়ে ঢুকে যায়। ভাবছিল চীনারা ভারত মাতার সৈন্য দেখলে পালাবে, চীনারা না পালায় উল্টা হামলা করে। ফলে ভারত পুরা অরুণাচল প্রদেশ, আকসাই চীন উভয় অঞ্চল যুদ্ধে সম্পূর্ণভাবে হারায়। আসামের ভিতরে চীনা বাহিনী ঢুকে পড়ে। চীনের কাছে ভীষণ মার খাওয়ার পরপরই ভারত 1965 সালে পাকিস্তানের সাথে যুদ্ধ জড়ায় পড়ে। কাশ্মীরে ভারতের বিরুদ্ধে বিদ্রোহে পাকিস্তান আর্মি সাহায্যের ফলে ভারতের দখলকৃত কাশ্মীরে সামরিকভাবে বেসামাল হয়ে পড়ে। পাকিস্তান আর্মি 1 সেপ্টেম্বর অপারেশন গ্র্যান্ড স্ল্যাম নামে একটা সামরিক অভিযান পরিচালনা করে। ফলে কাশ্মীরের ভিতরে ভারতীয় আর্মি অত্যন্ত নাজুক পরিস্থিতির সম্মুখীন হয়। উল্লেখ করা যায় যে এই গ্র্যান্ড স্ল্যামের কমান্ডার ছিল তৎকালীন মেজর জেনারেল ইয়াহিয়া খান। তাদের আত্মসমর্পণ ঠেকাইতে মরিয়া ভারত 6 সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে রিকগনাইজ বর্ডার ক্রস করে লাহোরের দিকে হামলা করে। কিন্তু সমস্ত শক্তি নিয়ে কাশ্মীরের বর্ডার এইটা বিতর্কিত বর্ডার, আন্তর্জাতিকভাবে রিকগনাইজ না। কিন্তু লাহোরে ভারতের সীমান্ত থেকে মাত্র 18 মাইল দূরে হওয়া সত্ত্বেও ভারত সর্বশক্তি নিয়ে করা এই আক্রমণ ব্যর্থ হয়। পাকিস্তান আর্মির লাহোরের বাইরে ভারতের আক্রমণকে সফলভাবে প্রতিরোধ করে এবং যুদ্ধবিরতির আগ পর্যন্ত পুরো 18 দিন ভারতীয় বাহিনীকে ঠেকায় রাখে। কে ঠেকায় রাখছিল জানেন? কে ঠেকায় রাখছিল ওইখানে? পাকিস্তানি আর্মির কারা? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, বাংলাদেশের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। জি, আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। লাহোরকে রক্ষা করছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং এই লাহোরকে রক্ষা করার সৈনিক ছিল জিয়াউর রহমান। এই জন্য জিয়াউর রহমান পাকিস্তানের বীরত্ব সূচক খেতাব পায়। উল্টো দিকে কসুর সেক্টরে পাকিস্তান আক্রমণ চালায়, ভারতের খেমকারান শহর দখল করে নেয়। ভারত জম্মু থেকে শিয়ালকোটের দিকেও আক্রমণ করে। শিয়ালকোট বর্ডার থেকে মাত্র 12 মাইল দূরত্ব থাকা সত্ত্বেও এখানে ভারতীয় বাহিনী ব্যর্থ হয়। পাকিস্তানি আর্মি সফলভাবে তাদের সেই আক্রমণকে শিয়ালকোটের বাইরেই প্রতিহত করে। এই শিয়ালকোটের ডিফেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তৎকালীন একটা ব্রিগেডিয়ার কমান্ডার। কে ছিল? ব্রিগেডিয়ার আমির আব্দুল্লাহ নিয়াজি। এই নিয়াজি 1971 ইস্টার্ন সেক্টরের কমান্ডার ছিল। তৎকালীন পাকিস্তান আর্মির সফলতা নিয়ে আন্তর্জাতিক মহল এবং গণমাধ্যমে সাড়া পড়ে যায়। অবশেষে জাতিসংঘের ডাকে সাড়া দিয়া ভারত 20 সেপ্টেম্বর দ্রুত যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়। পাকিস্তান এরপর অনিচ্ছা সত্ত্বেও 23 সেপ্টেম্বর যুদ্ধবিরতিতে রাজি হয় এবং ফলে যুদ্ধ সমাপ্তি ঘটে। ভারত 1948 সালে
৮২,০০০ বর্গ মাইল এলাকার নিজামশাহী হায়দ্রাবাদ রাজ্য আক্রমণ করে এটাকে দখল করে নেয়, নিজের রাজ্য ঘোষণা করে। ওই অভিযানের নাম ছিল অপারেশন পোলো। স্বাধীনতা লাভের পর 1947 থেকে 48 সালে জম্মু কাশ্মীর 16,309 বর্গ মাইল, 1948 সালে জুনাগড় রাজ্য 3,337 বর্গ মাইল, 1948 সালে নিজামশাহী হায়দ্রাবাদ রাজ্য 82,698 বর্গ মাইল, 1961 সালে গোয়া রাজ্য 1,429 বর্গ মাইল, 1971 সালে পূর্ব পাকিস্তান 57,320 বর্গ মাইল, 1975 সালে সিকিম রাজ্য 2,740 বর্গ মাইল, সর্বমোট 1,62,405 বর্গ মাইল এলাকা সামরিক অভিযান চালায়, দখল করে, যেটার পরিমাণ জার্মানি অথবা পোল্যান্ডের এরিয়া থেকে। এর মধ্যে 1,05,084 বর্গ মাইল এরিয়াকে নিজের সাথে অফিসিয়ালি যুক্ত করে নেয়, অ্যানেক্স করে নেয়, রাজ্য বানায়। বাকি পূর্ব পাকিস্তানের 57,000 বর্গ মাইলকে একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে রাখে প্রথমে মুজিব এবং পরে হাসিনার সময়। অধীনস্থ জনপদ, একটা কলোনি, প্রায় উপনিবেশ। এছাড়া ভারত মাতা 1962 সালে তিব্বত দখল করতে গিয়ে চীনাদের হাতে মাইর খায়। 87-90 সালে শ্রীলঙ্কাতে মাতব্বরি করতে গিয়ে সামরিক বাহিনী পাঠায়, পরিণামে তামিল বিদ্রোহী আত্মঘাতী হামলায় রাজীব গান্ধীকে উড়ায় জয় বাংলা করে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় এরিয়া আর কোন দেশ সামরিক হামলা করে দখল করে? মিডিয়া সবাই পাকিস্তানকে যুদ্ধবাদ দেশ মনে করে, আর ভারত মাতাকে গান্ধীর নেংটি পড়া অহিংস শান্তিবাদী দেশ ভাবে। এত বড় একটা যুদ্ধবাজ দেশ যে 62 থেকে 65 সালে 3 বছরের মধ্যে চীন এবং তার চেয়ে ক্ষুদ্র পাকিস্তানের মার খাওয়ার পর হন্যা হইয়া পাকিস্তানকে খণ্ডিত করতে উদ্গ্রীব হইয়া সিরাজুল আলম খান। সিরাজুল আলম খান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মধ্যে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে 60-এর দশকের প্রথম থেকেই কোমর বেঁধে নামে পড়ে। 71 সালে মার্চ মাস পর্যন্ত সমস্ত আলোচনা ভণ্ডুল করা এবং গৃহযুদ্ধ লাগানোর পিছনে তার অনেক ভূমিকা আছে। সে পূর্ব পরিকল্পনা মতো গৃহযুদ্ধ লাগানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে, যাতে তার গুরু ভারত সামরিক অভিযান চালানোর একটা অজুহাত খুঁজে পায়। সিরাজুল আলম সম্পর্কে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, উনি ছিলেন এক ভারতীয় রয়্যাল এজেন্টের অত্যন্ত ঘনিষ্ঠ এবং শিষ্য। তিনি মাঝে মাঝে কলকাতায় যেতেন এবং গেলে সেই এজেন্টের কলকাতার ভবানীপুরের রাজেন্দ্রপুর লেনের বাসাতেই উঠতেন এবং থাকতেন। সেই এজেন্টের কলকাতায় বাড়ি ছাড়াও বাংলাদেশেও বাড়ি ছিল এবং তিনি বাংলাদেশের নাগরিকও ছিলেন, আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন এবং আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে 73-এর কারচুপির নির্বাচনে তৎকালীন বাকেরগঞ্জ 14 আসন, বর্তমানে পিরোজপুর 1 আসন, যেটা বর্তমানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির আসন, ওইখানে এমপি নির্বাচিত হয়েছিলেন। শেখ মুজিব জয় বাংলা হয়ে যাওয়ার পরে 75-এ সেই ব্যক্তি আবার ইন্ডিয়া চলে যায়। তার নাম চিত্তরঞ্জন সুতার। চিত্তরঞ্জন সুতারকে একটু চিনে নেই। এই চিত্তরঞ্জন সুতার 1971 সালের পর ইন্দিরা গান্ধীর সাথে দেখা কইরা বাংলাদেশকে পুরোপুরি ভারতের সাথে যুক্ত করা, মানে যেভাবে হায়দ্রাবাদ, সিকিম, গোয়া, কাশ্মীরের মতো ভারত একটা প্রদেশ করছিল, ওইরকম প্রদেশ করতে বলছিল। ভারত প্রথমে আওয়ামী লীগের সাথে 7 দফা চুক্তি করে সেই পথে আগাচ্ছিল। পরে বিভিন্ন কারণে ইন্দিরা গান্ধী বাংলাদেশকে ক্লায়েন্ট স্টেট হিসেবে রাখাটাকে ডিসাইড করে। পরবর্তীতে কংগ্রেসের প্রেসিডেন্ট জ্ঞানী জৈল সিং এটাকে ইন্দিরার সবচেয়ে বড় ব্লান্ডার হিসেবে আখ্যা দিচ্ছে। শেখ হাসিনাকে যখন এই ব্যাপারে ব্যক্তিগতভাবে প্রশ্ন করা হয়, মেজর আশরাফ তার এনটিভি সাক্ষাৎকারে বলেন, তার ছোট বোন রেহানা আমার স্ত্রীর ক্লাসমেট ছিল। জৈল সিং সাহেব বলেছিলেন, দ্য গ্রেটেস্ট ব্লান্ডার অফ ইন্ডিয়া ওয়াজ টু হ্যাভ উইথড্রন দ্য ট্রুপস ফ্রম বাংলাদেশ 1971। এটা শাহাদত সাহেবকে বলেছিলাম। আমি যখন এটা পড়লাম, পড়ার পর আমার মনটা খুব খারাপ হচ্ছে যে কিভাবে এইরকম একটা উক্তি করতে পারে। তো এর কিছুদিন পরেই শেখ হাসিনা যখন আসলেন, ওনাকে আমি বললাম, আমি তাকে রিসিভ করে, যেমন আমি বললাম, ম্যাডাম আপনি জানেন এরকম একটা বক্তব্য দিয়েছি, অ্যান্ড ইউ নো হোয়াট ওয়াজ হার রেসপন্স? সে তো ঠিকই বলেছে। উত্তর ছিল, সে তো ঠিকই বলছে। এদের কাছে স্বাধীন বাংলাদেশ ছিল বাংলাদেশের মানুষকে উজবুক বানানোর একটা মূলা। এরা সবসময় নিজেদেরকে ভারতের প্রদেশ হিসেবে কল্পনা করে। এদের পূর্ব বাংলার মুসলমানদের সংস্কৃতি, ধর্ম নিয়ে ব্যাপক বিদ্বেষ। মাইনরিটিরা বিচ্ছিন্নতা চায়, মেজরিটি কখনো আলাদা হবে। এই দেখেন 70 সালে ওনার একটা সাক্ষাৎকার। Separatism? I do not believe that people of East Pakistan want to separate from West Pakistan. They are the majority people of Pakistan. How should a majority separate from a minority?
if you hear these notes, if you hear these rumblings, let me assure you, this is not the real voice of my people. এরপর ওনার আরেকটা সাক্ষাৎকার নির্বাচনের পর কি পরিকল্পনা। After these elections, is it your intention to remain as president, or will you, as you said many times, get back to being an army man? Well, my intention of remaining a president has nothing to do with me. In the process of democracy, the government will elect their president. And unless I offer myself for that election, I can't remain a president. And I'm not offering myself to be president. You will not? No, I'm not offering myself president. I'm not, my temperament is not this way, my makeup is not that way. I joined the army as a professional soldier. I remain so. And my biggest aim is to go back to my army. I have only 2-3 years left of service before I retire. So, in the process, if I happen to be in charge of running this country for a year and a half or 2 years, that perhaps will be an additional satisfaction to me that I have done some service to the nation also in restoring democracy back to them as a soldier. But apart from that, I'm quite clear on the subject. Of course, one can't tell from time to time, as I was saying the other day in the press conference, that if God forbid my second phase of the plan, which is making of the Constitution, I'll do my damnedest to bring it about. If it doesn't come about, Marshal, I will have to continue. My duty then remains. But then I'm not going to remain and forget everything. I'll have to think again as to other methods and processes of bringing about democracy. By another election, or by a referendum to the nation, something which I would not even contemplate now, think about. I'm hoping this will go through. Does that answer your question? উনি 23 মার্চ 1971 পর্যন্ত এই ধারণা পোষণ করতেন। ওনাকে আগেও অনেকে সতর্ক করছিল যে মুজিবের এই সমস্ত টোপ না গিলতে। মুজিব আগরতলার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। ইয়াহিয়া সে সমস্ত সতর্কবার্তা উড়ায় দেয়, বলে যে ক্ষমতার রেসপন্সিবিলিটি পাইলে শেখ মুজিব এবং লীগ এই সমস্ত উগ্র দাবি থেকে সরে আসবে। যখন 23 মার্চ মুজিব এবং লীগ ফাইনাল সংবিধানের রূপ দেখায়, যেটাতে দেশকে ভাগ করে সব আলাদা, নাম আলাদা, একটা দেশের বদলে দুর্বল কনফেডারেশন, কিন্তু পশ্চিম পাকিস্তান থেকে করের টাকা দিয়া বাংলাদেশ তাদের ডেফিসিট পূরণ করবে, সেটা দেখার পর উনি উপলব্ধি করেন আওয়ামী লীগ আসলে ভারতের মদদে সব সময় একটা বিচ্ছিন্নতা চাইছে এবং পুরা সময় তাকে ধোঁকা দিচ্ছে। 70 সালের ডিসেম্বরের নির্বাচনের পর এইভাবে লীগ যখন গণপরিষদের মেজরিটি আসনে জিতে, ইয়াহিয়া খান জানুয়ারিতে পূর্ব পাকিস্তানে আইসা মুজিবের সাথে দেখা করে তাদের পূর্ব নির্ধারিত শর্ত অনুযায়ী মুজিবের তৈরি সংবিধান দেখতে চান। মুজিব সেটা দেখাইতে অস্বীকার করে। প্রথমবারের মতো ইয়াহিয়া খান লীগের আসল বদমতলব বুঝতে পারে। ঠিক এই সময় ভারত তাদের পরিকল্পনা মতো আর একটা সাজানো নাটক বাস্তবায়ন করে। কাশ্মীরের শ্রীনগর থেকে 2 জন কাশ্মীরি যারা রয়্যাল এজেন্ট হিসেবে কাজ করত, ভারতীয় এয়ারলাইন্সের একটা ফকার প্লেন নাম গঙ্গা হাইজ্যাক করে লাহোরে নিয়ে যায়। সেখানে সব যাত্রীকে ছেড়ে দিয়া প্লেনটা ধ্বংস করে ফেলে। প্লেনটা খুব পুরাতন ছিল এবং অলরেডি সেটাকে সার্ভিস থেকে উইথড্র করা হয়। কিন্তু হাইজ্যাকিং এর কিছুদিন আগে আবার প্লেনটাকে ফ্লাইটে নামানো হয়। ভারত কেমন সিফা দেখেন, মানে নিজেদের একটা বাতিল করা পুরানো বিমান বিসর্জন দেয় এইভাবে দিয়া অন্যের যাত্রা ভঙ্গ করে। তদন্ত কমিশনে ভারতের এই ষড়যন্ত্র প্রকাশ পায়। ভারত এই সুতা ধইরা ভারতের উপর দিয়ে পাকিস্তানের বিমান চলাচল বন্ধ করে দেয়। এর উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ যাতে নির্ভয়ে তাদের দেওয়া পরিকল্পনা বাস্তবায়ন করে এবং ইয়াহিয়ার সাথে কোনো সমঝোতা না করে। ইয়াহিয়া যদি 6 দফা মেনে নেয়, তারপরেও ফেব্রুয়ারি মাসে ইয়াহিয়া খান সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হিসেবে মুজিবকে রাজধানী ইসলামাবাদে ডাকলে মুজিব বেয়াদবের মতো রাষ্ট্রপ্রধানের কাছে যেতে অস্বীকার করে। এর ফলে ইয়াহিয়া এবং সবার সন্দেহ ঘনীভূত হয় যে মুজিব এবং লীগ সরল বিশ্বাসে এই নেগোশিয়েট করতেছে না এবং এদের আগরতলা ষড়যন্ত্রের ভূমিকা ইয়াহিয়া ভালো করে জানা ছিল। তিনি সবার মতো সতর্কবাণী সত্ত্বেও
মুজিব এবং লীগের সব দাবি মেনে নিয়ে নির্বাচনের ব্যবস্থা করছিলেন এবং মুজিবকে সেই নির্বাচনে ফ্রি হ্যান্ড দিছিলেন। এরপর আর একটা জটিলতা দেখা দেয়। ভুট্টো এবং তার পিপলস পার্টি পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয় নির্বাচনে। ইয়াহিয়া প্রস্তাব দেয় যে সংবিধানের মতো গুরুত্বপূর্ণ বিষয় গ্রহণ করার সময় রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা ঐক্যমত থাকা উচিত। মুজিব সাফ বলে দেয় যে আওয়ামী লীগ খালি একাই সংবিধান তৈরি করবে, তারা মেজরিটি পার্টি, কারোর সাথে ঐক্যমত করবে না। ঠিক বিএনপির মতো তারা বলে নির্বাচিত সংসদ সংস্কার করতে পারবে, তার মানে নির্বাচনে তারাই জিতবে, তারাই সংস্কার করবে, আর কেউ না। ভারত এবং তাদের দেশীয় এজেন্টরা এই সময় অত্যন্ত অ্যাক্টিভ ভূমিকা রাখে, যাতে পাকিস্তানের সবাই লীগের 6 দফা মেনে নিল, লীগ একটার পর একটা দাবি তুলে সমঝোতার পথ একবারে বন্ধ করে। ফেব্রুয়ারি মাসে আর একটা অচল অবস্থা শুরু হয়। ইয়াহিয়া মার্চের 1 তারিখে ঢাকায় জাতীয় পরিষদের সভা ডাকছিলেন, কিন্তু ফেব্রুয়ারিতে এই অচল অবস্থার কোনো মীমাংসা না হয় ভুট্টো এবং পিপলস পার্টি অ্যাসেম্বলিতে আসার জন্য ঢাকাতে আসতে অস্বীকার করে। তাদের বক্তব্য ছিল মুজিব তো আগেই বলছে লীগ মেজরিটি পার্টি হিসেবে একাই সংবিধান বানাবে, তাদের এই মাইনরিটির কথা যদি নাই শোনা হয় তাহলে তাদের আর কষ্ট করে অ্যাসেম্বলিতে আসার দরকার কি? লীগের বানানো সংবিধান কাউকে দেখাবেও না। কাজে অত্যন্ত যুক্তিসঙ্গত ভাবে সবাই ধরে নেয় এরকম মার্কা মারা একজন ভারতের এজেন্ট অ্যাসেম্বলিতে ভারতের প্রচারণা মতো যেই সংবিধান বানাবে সেটাতে খালি পূর্ব পাকিস্তান না, পশ্চিম পাকিস্তানের রাজ্যগুলোর ভিতরেও এমন সংঘর্ষ তৈরি করবে যাতে পুরো পাকিস্তান এক ঢিলে জয় বাংলা হয়ে যায়। এর আভাস 71 ফেব্রুয়ারিতেই পাওয়া যায়। গুরু বাঙ্গু বাম প্রগতিশীলদের সংগঠন, ভারতের বিশিষ্ট লেসপেন্সার কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন, আমাদের শাহবাগী লাঠি সংগঠন ফেব্রুয়ারি মাসে তাদের জরুরি কাউন্সিল মিটিং এ 14 দফা প্রণয়ন করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দফা হচ্ছে আসন্ন সংবিধানে পাকিস্তানের যে মূল 5টা ভাষাভাষী জাতির অবস্থান, উহাদের সকলকে পাকিস্তানের ফেডারেশন হতে বিচ্ছিন্ন হইয়া স্বতন্ত্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের অধিকার সহ পূর্ণ আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে হবে। অথচ এই ছাত্র ইউনিয়ন করা আমাকে মতি মাহফুজের কাছে যদি ভারতের উত্তর পূর্ব অঞ্চলের স্বাধীনতার কথা বলা হয়, 7 সিস্টারের স্বাধীনতার কথা বলা, তারা তেলে বেগুনে জ্বলে ওঠে। ক্রমশই ব্যাপার স্পষ্ট হয়ে উঠতে থাকে যে লীগের আসল উদ্দেশ্য খালি পূর্ব পাকিস্তান না, সম্পূর্ণ পাকিস্তানকে ধ্বংস করা। এদেরকে যতই কনসেশন দেওয়া হচ্ছে এরা একটার পর একটা দাবি তুলতেই আছে। রাজনৈতিক দলগুলোর ভিতর ঐক্যমতের অভাব এবং মুজিবের আচরণের কারণে ইয়াহিয়া 1 মার্চ অ্যাসেম্বলি স্থগিত ঘোষণা করে। এরপর শুরু হয় ভারতের মদতে অন্তিম তৎকালীন পূর্ব পাকিস্তানে অবাঙালি মুসলমান কারা। 47 সালে দেশভাগের পর ভারতের উত্তরপ্রদেশ, বিহার, হায়দ্রাবাদ থেকে অসংখ্য মুসলমান পাকিস্তানে হিজরত করে। এদের কিছু অংশ পশ্চিম পাকিস্তানে যায়, কিছু অংশ পূর্ব পাকিস্তানে এসে বসবাস শুরু করে। পূর্ব পাকিস্তানে এদের সংখ্যা আনুমানিক কয়েক মিলিয়ন ছিল। এছাড়া পূর্ব পাকিস্তানের দেশের অন্যান্য জেলা থেকেও পাঞ্জাব, পশতু, সিন্ধি ইত্যাদি প্রদেশ এবং জেলার মানুষ এসে চাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি কারণে বসবাস শুরু। চাকমা রাজা ত্রিদীপ রায় তার বই দ্য ডিপার্টেড মেলোডিতে লোমহর্ষক সব ঘটনার বিবরণ দিচ্ছেন। সেসব ঘটনা তার এলাকার লোকজন চাক্ষুষ দেখছেন। তার বইয়ের এই পাতার বিবরণ দেখেন। এছাড়া রাজা মার্চের প্রথম দিকে ঢাকায় অবস্থান করছিলেন আসন্ন আইনসভায় যোগদানের উদ্দেশ্যে। ঢাকার ঘটনা উনি নিজে প্রত্যক্ষ করছেন। মার্চ মাসে 3-4 তারিখের রাতে আওয়ামী ক্যাডাররা চিটাগাং এর পাহাড়তলির কাছে একটা অবাঙালি মুসলমান কলোনি ফিরোজ শাহ কলোনিতে রাতের গভীরে আগুন লাগায়। সেটাতে ওই রাতে কলোনির 700 বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায় এবং সেখানে ঘুমায় থাকা পরিবারের পরিজনে সবাই আগুনে পুড়ে মারা যায়। 700 বাড়িতে বাচ্চা সহ একটা পরিবারে গড়ে 6 জন করে হইলেও 4500 মানুষ, কল্পনা করলেও অবাক। এরপর আরো কাণ্ড দেখে, যারা ওই অগ্নিকাণ্ডের সময় বাড়ি থেকে বের হয়ে বাঁচতে পারছিল আওয়ামী লীগের গুন্ডারা তাদেরকে বাইরে ঘিরে হত্যা করে। শহরের অন্য এলাকায় আরো 300 অবাঙালি মুসলমানকে ওই রাতেই হত্যা করা হয়। এই ঘটনার পরেও ইয়াহিয়া খান নেগোশিয়েট করার চেষ্টা করছেন। আর্মি অধিকাংশ সময় ব্যারাকেই ছিল। এসবের পরেও ইয়াহিয়া 25 তারিখ পর্যন্ত নেগোশিয়েট করতে চাইছেন। এরপর খালি চিটাগাং না, খুলনাতে একই সময় লীগ অবাঙালি মুসলমানদের দোকানপাট, বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ করা শুরু করে। এর ফলে 57 জন নিহত হয়। ঢাকাতে এই সময় অবাঙালি মুসলমানদের দোকানপাট, বাড়িঘর, অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয় দেদারসে। শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসায় তাদের থেকে টাকা পয়সা, সোনা দানা প্রকাশ্যে লীগের গুন্ডারা ছিনতাই করতে থাকে। গুলিস্তানে নাচ সিনেমা হল,
গুলিস্তান সিনেমা এবং একটা চীনা রেস্তোরাঁ ছিল এক অবাঙালি ভদ্রলোকের নাম দোসানি, সবকিছু রাতারাতি পুড়ে দেওয়া হয়। কিছু অবাঙালি মুসলমানদের বাসাও পুড়ে দেওয়া হয়। এছাড়া ঢাকা শহরে অসংখ্য জায়গায় বিভিন্ন ধরনের হামলা, অগ্নিসংযোগ, অবাঙালিদের রাস্তায় থামায় জিনিসপত্র লুটপাট করা শুরু হয়। 1/3 মার্চেই শখানেকের বেশি নিহত এবং আহত বা অবাঙালি মুসলমানদের ঢাকা মেডিকেল হসপিটালে নেওয়া হয়। দেখছেন একই রকম 24-এ একই কাজ করছে আওয়ামী লীগ, একই কাজ করছে। এত সব প্রভোকেশনের পরেও আর্মি কিছুই করে নাই। ইয়াহিয়া নিজে ঢাকায় এসে নেগোশিয়েট করার চেষ্টা করছে, এমনকি আর্মির এক ক্রিটিক পর্যন্ত পাকিস্তান আর্মির ডিসিপ্লিনের প্রশংসা করছে। দেখেন চট্টগ্রাম, রাঙামাটির আরো অনেক লোমহর্ষক ঘটনা চাকমা রাজা প্রত্যক্ষ করছেন। আসেন সেগুলো একটু দেখি। লীগের গুন্ডারা মার্চের শেষে অবাঙালিদের জড়ো করে হত্যা করা শুরু করে। কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে মোটর লঞ্চে বিশাল সংখ্যক অবাঙালি মুসলমান নারী এবং শিশুদেরকে জড়ো কইরা খাগড়াছড়ির দিকে নিয়ে রওনা দেয়। প্রতিমধ্যে নারীদেরকে ক্রমাগত ধর্ষণ করা হয়। কিছুদিন পর খাগড়াছড়ি পৌঁছায় সবাইকে ট্রেনের পাশে দাঁড় করে গুলি করে হত্যা করা হয়। একজন আহত মানুষ বেঁচে জঙ্গলে পালায় যায়, যেখানে চাকমারা তাকে সেবা শুশ্রূষা করে। তার কাছ থেকে এই সমস্ত ভয়ঙ্কর কাহিনী শুনে চাকমারা। রাঙামাটির বাঙালি সাব ডিভিশনাল অফিসার, যে দেখতে নিরীহ প্রকৃতির এক 50 মানুষ ছিলেন, সেই কাপ্তাইতে এক পাকিস্তানি অফিসার স্ত্রীকে কিডন্যাপ কইরা সবশেষে দয়া পরবশ হয়ে তাকে হত্যা করা হয়। রাজার এলাকায় পুলিশের রিজার্ভ ইন্সপেক্টর ছিল একজন মুহাজির বিহারি, তাকে তার স্ত্রী এবং 10 বছরের কন্যার সাথে হত্যা করা হয়। চাকমারা রাতের বেলায় গুলির শব্দ শুনে পরের দিন সকালে যখন খোঁজ করতে যায়, গিয়েদের লাশ পায়। ছোট মেয়েটির মৃতদেহ কপালে হাত দিয়ে পড়েছিল, কপাল থেকে হাত সরাইলে ওইখানে গুলির ছিদ্র পাওয়া যায়। নুরুজ্জামান খান নামে এক মহৎ হৃদয়ের পাঠান ছিল, ওখানে বসবাস করত এবং চাকমা বাঙালি সবার কাছে জনপ্রিয় ছিল, সবাইকে বিপদে সাহায্য করত। তাকেও বাঙ্গ বিদ্রোহীরা ধরে নিয়ে গুলি করে হত্যা করে। এবার ব্রাহ্মণবাড়িয়ার একটা ঘটনা দেখেন। ব্রাহ্মণবাড়িয়াতে এক সাংবাদিক চাক্ষুষ 82 অবাঙালি শিশুর মৃতদেহ এবং 300-র মতো প্রাপ্তবয়স্কের মৃতদেহ দেখেন, যাদেরকে বাঙ্গ এবং লীগের গুন্ডারা এবং বিদ্রোহীরা হত্যা করে ফেলে রেখে। একটা অবাঙালি কলোনির 5000 জনের মধ্যে মাত্র 25 জন জীবিত ছিল, সবাইকে খুন করে ফেলে। একজন অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার তার পরিবার হারানোর কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে। আর্মি যখন ময়মনসিংহে মুভ করে, তখন এক মসজিদের ইমাম, যে তার মসজিদে 1500 নারী শিশুকে আশ্রয় দিয়েছিল, তাদেরকে উদ্ধার করে। এসব অপরাধ অধিকাংশ করছে আওয়ামী লীগের ক্যাডারেরা। এইরকম এক পার্সি পরিবারের ঘটনা আছে, যারা বেনাপোলের দিকে পালায় যাচ্ছিল, যাদেরকে আওয়ামী বাঙ্গুরা পুরা পরিবার সহ হত্যা করে। বগুড়ার সান্তাহারে হাজার হাজার অবাঙালিদের হত্যা করা হয়েছে, সেসবের সাক্ষী এখনো জীবিত। এই ভদ্রলোককে আওয়ামী বাঙ্গুরা হত্যা করে। এই মৃতদের ছবি পাকিস্তান আর্মির বর্বরতা বলে চালায় দেওয়া হয়। এরপরে দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। এই ছবিটা বিখ্যাত নিউজউইক পত্রিকায় 12 এপ্রিল 1971 সালে প্রকাশিত হয়েছিল। ছবিতে একদল আওয়ামী বাঙ্গু একজন পাকিস্তানি সিএসপি অফিসার তাকে হত্যা কইরা তার মাথা কেটে ক্যামেরার সামনে পোজ দিতেছে। ভদ্রলোকের নাম ছিল ওয়াকার নাসিম বাট। কুষ্টিয়ার দিকে পোস্টেড ছিলেন। মার্চের সময় যখন দেশে অরাজকতা, এইটা দেখে সবাই যখন চলে যাচ্ছিল, উনি ওনার অফিসেই ছিলেন। কল্পনাও করতে পারেন নাই ওনার নিজের দেশের মানুষ বিনা কারণে ওনাকে হত্যা করবে। জয়দেবপুর ক্যান্টনমেন্টে বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে যাওয়ার সময় পশ্চিম পাকিস্তানি জেসিও অফিসারদের কোয়ার্টারে ঢুকে তাদের পুরো পরিবারকে হত্যা করে রেখে যায়। এইসব ভয়ঙ্কর ঘটনার সম্পূর্ণ বিবরণ পাঠ করতে গেলে 1001 আরব রজনী পার হয়ে আছে। সব নাম, তারিখ, প্রত্যক্ষদর্শী বিবরণ, রেফারেন্স সহ দেওয়া আছে, যেখান থেকে কয়েকটা মাত্র আপনাদেরকে শোনালাম। আমি বাঙ্গুরে কি আশা করে এরপর নিজেদের পরিবার এবং অন্যদের সাথে এই সমস্ত ভয়ঙ্কর দৃশ্য মার্চের একদম প্রথম থেকে দেখার পর পাকিস্তানি আর্মি কি তাদের জড়ায় ধরে চুমা দিবে? এরপরও প্রথম 25 দিন ইয়াহিয়া খান একদম চুপ ছিল, এই আশায় যে হয়তো আওয়ামী লীগ শেষ পর্যন্ত কোন মীমাংসাতে আসতেও পারে। কিন্তু হায়, উনি যদি জানতেন ভারত এবং আওয়ামী লীগ আরো কি দাবি রাখছে সামনে। বাঙ্গুরা কিন্তু এই সমস্ত আকাম গণহত্যা করে ঠিকই ভারতে পালিয়ে গেছিল। যাওয়ার সময় লগে করে এক গাদা ব্যাংক লুটের টাকাও নিয়ে গেছিল। ওইসব টাকা দিয়া তারা সোনাগাছিতে বিছানা কাটাইছে, মৌজ মাস্তি করছে। দেশের মানুষকে আর্মির চোখে অপরাধী করে চরম বিপদের মুখে ফেলে নিজেরা ভাগছে। এখন যেমন হাসিনা আর লীগের পান্ডারা ভারতে ভাগছে, ঠিক সেই রকম। জেনারেল নিয়াজি কিন্তু মার্চে এখানে ছিল না। জেনারেল একটা উক্তি নিয়ে বাঙ্গুরা খুব হইচই করে।
উক্তিটা ছিল এরকম যে আমি এই বেজম্মা জাতের চেহারা পাল্টাই দিব, তারা আমাকে কি পাইছে। এই উক্তিটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে জেনারেল নিয়াজি 9 থেকে 10 এপ্রিল এই ফ্রন্টের দায়িত্ব নিয়ে এখানে 10 এপ্রিল উনি টেক ওভার করে হেডকোয়ার্টারে একটা ব্রিফিং নিচ্ছিলেন। ওই ব্রিফিং এ চিটাগাং, রাঙ্গামাটি, ময়মনসিংহ, সান্তাহার, খুলনা, যশোর, সারা দেশের এই সমস্ত লোমহর্ষক কাহিনী শুনতে শুনতে উনি হঠাৎ করে ইমোশনাল হয়ে উত্তেজিত হয় এবং এই উক্তিটা করেন। পরে কয়েকদিন পর মাথা ঠান্ডা করে 15 এপ্রিল আর একটা কঠোর অর্ডার জারি করে, যেখানে পাকিস্তানি আর্মির কেউ যদি কোনো প্রতিহিংসামূলক কিছু করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অর্ডার দেন। এরপরে আপনারা দেখেন এত সব ভয়ঙ্কর ঘটনার পরও পশ্চিম পাকিস্তানে কোনো বাঙালির বিরুদ্ধে একটা প্রতিশোধমূলক ঘটনা ঘটছে, ঘটে নাই। এমনকি পূর্ব পাকিস্তানে সোহরাওয়ার্দীর বডিগার্ডের পুরা গোষ্ঠীকে খাওয়ায় পড়ায় রাখলো। হাসিনার গর্ভে নমরুদের ডেলিভারি করলো হাসপাতালে নিয়ে গিয়ে। যেসব বাঙালি বিদ্রোহ করে নাই তারাও বহাল তবিয়তে থাকলো। বিমান বাহিনীর মতিউর রহমান দেশে ছুটি শেষ কইরা আবার পশ্চিম পাকিস্তানি ইউনিটে জয়েন করলো। এরকম অসংখ্য ঘটনা আছে। তো মার্চ মাসে অ্যাসেম্বলি স্থগিত করার পর যখন ভারতীয় নীল নকশাতে আওয়ামী লীগ সারা দেশে অবাঙালি মুসলমানদের উপর তাণ্ডব হত্যাযজ্ঞ শুরু করে, ইয়াহিয়া খান 6 মার্চ অ্যাসেম্বলির ডেট 25 মার্চ ঘোষণা করেন। এরপর 15 মার্চ উনি প্রেসিডেন্ট হয়ে নিজে এসে মুজিবকে বোঝানোর ট্রাই করেন যাতে আওয়ামী লীগ নিজের ইচ্ছা মতো এজেন্ডা বাস্তবায়নে ক্ষমতা চাইলে ক্ষমতা নিক, যাতে ধ্বংস না হয়। মার্চ 15 থেকে 23 পর্যন্ত এই আলোচনা চলে। এই নেগোসিয়েশনের ডিটেইলস বর্ণনা সিসন এন্ড রোজ এই বইয়ের এই গবেষণা বইতে আছে। মার্চের 16 থেকে 17 দিকে আলোচনাতে নিয়ে আওয়ামী লীগ আসলে কি চায় সেটা জানতে চায়। আওয়ামী লীগ বলে ইমিডিয়েট মার্শাল ল উইথড্র করে প্রোক্লেমেশন জারি করতে হবে। ইয়াহিয়া এই প্রস্তাবে রাজি হয়। আওয়ামী লীগ চায় গণপরিষদের অধিবেশন বসতে হবে, গণপরিষদের 2টা কমিটি থাকবে, একটা পূর্ব পাকিস্তানের আর একটা পশ্চিম পাকিস্তানের। 2 কমিটি প্রাদেশিক সংবিধান তৈরি করে পরে একত্র হয়ে একটা যৌথ সংবিধান বানাবে। সংবিধান তৈরি হওয়ার আগ পর্যন্ত মাঝখানে অন্তর্বর্তীকালীন সময়ে ইয়াহিয়া রাষ্ট্রপতি হিসেবে থাকবে। রাজনৈতিক দলগুলো থেকে মন্ত্রী নিয়োগ দিয়ে একটা ক্যাবিনেট গঠন করবে। ইয়াহিয়া সব প্রস্তাবে রাজি হয়ে 19 মার্চ আওয়ামী লীগকেই বলে যে ওরা যা চায় সেইভাবে প্রোক্লেমেশনটা ড্রাফট করে দিত, উনি এটা জারি করে দিবেন। উনার এই প্রস্তাবে আওয়ামী লীগ হকচকায় যায়, এভাবে সবকিছু দিয়ে দিবে সেটা তারা ভাবতেও পারে না। এইভাবে যদি ক্রাইসিস আসলেই সলভ হয়ে যায় তাহলে তো ভারত এবং তার সর সিরাজুল আলম খান এবং আওয়ামী লীগ যে গৃহযুদ্ধ বাজানোর পরিকল্পনা করছে সেটা ভেস্তে যায়। তারা এবার গাইগুই করে বলে প্রোক্লেমেশন ইয়াহিয়া কে ড্রাফট করতে হবে। ইয়াহিয়ার টিম সেদিনই আওয়ামী লীগের সমস্ত দাবি যুক্ত করে একটা প্রোক্লেমেশন ড্রাফট করে দেয়। সেই প্রোক্লেমেশনে আওয়ামী লীগের স্বায়ত্ত শাসনের সমস্ত দাবি ইনক্লুড করা হয়। আওয়ামী লীগ যদি সত্যি অটোনমি চাইতো তারা সেই প্রস্তাব লুফে নিত। কি ছিল সেই প্রোক্লেমেশনে? ওনার সেই বই থেকে, যে সিসন এন্ড রোজের বই থেকেই আমরা এই প্রোক্লেমেশনটা পড়ে শোনাই। মূলটা এডি পাবেন, ইংরেজিতে লিখেছে। ইংরেজি যেহেতু লিখেছে তাহলে ঠিকই লিখেছে, আমি বাংলায় করছি। 1 নাম্বার, প্রাদেশিক মন্ত্রিসভাগুলোর কাছে শপথ অনুষ্ঠান পরিচালনার সঙ্গে সঙ্গে সামরিক আইন কার্যকরভাবে বাতিল হবে। 2 নাম্বার, 1969 সালের 4 এপ্রিলের অস্থায়ী সংবিধান আদেশ, প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল অর্ডার একটা নতুন সংবিধান কার্যকর না হওয়া পর্যন্ত মৌলিক আইন হিসেবে বলবৎ থাকবে। অন্তর্বর্তীকালীন সময়ে ইয়াহিয়া রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। 4 নাম্বার, রাষ্ট্রপতি অস্থায়ী সংবিধান আদেশ এবং 62 সালের সংবিধান অনুসারে ক্ষমতা প্রয়োগ করবেন। 5 নাম্বার, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের প্রতিনিধিদের মধ্য থেকে একটা কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন করা হবে। 6 নাম্বার, জাতীয় পরিষদ 1962 সালের সংবিধান অনুযায়ী কার্যক্রম চালাবে। পাকিস্তানের জন্য সীমাবদ্ধতা এবং সংশোধনী সমূহ পৃথকভাবে নির্ধারণ করে নেওয়া হবে। 7 নাম্বার, প্রাদেশিক পরিষদগুলোর কার্যাবলী 1962 সালের সংবিধান অনুযায়ী হবে, তবে পূর্ব পাকিস্তানের জন্য বিশেষ ব্যতিক্রম থাকবে। 8 নাম্বার, প্রাদেশিক গভর্নরদের রাষ্ট্রপতি নিয়োগ করবেন প্রাদেশিক সংসদীয় দলের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে। তারা রাষ্ট্রপতির ইচ্ছাধীনভাবে দায়িত্ব পালন করবেন এবং তাদের সহায়তার একটা মন্ত্রিসভা থাকবে যার নেতৃত্বে একজন মুখ্যমন্ত্রী গভর্নরকে পরামর্শ এবং সহায়তা প্রদান করবেন। 9 নাম্বার, প্রাদেশিক সরকার গঠনের 7 দিনের মধ্যে 2টা সংবিধান কমিটি, একটা ঢাকায় এবং একটা ইসলামাবাদে গঠন করা হবে, যার কাজ হবে প্রত্যেকটা প্রদেশের জন্য সংবিধানে অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় বিশেষ বিধান এবং শর্তাবলী নির্ধারণ করা। জাতীয় পরিষদ কর্তৃক সংবিধান প্রণয়নের আগে রাষ্ট্রপতি এই কমিটিগুলো আহ্বান করবে। 10 নাম্বার,
যদি কোনো প্রদেশের গভর্নর বা অন্য কোনো সূত্রে রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হয় প্রদেশের সরকার কার্যকরভাবে পরিচালিত হতে পারছে না, তাহলে রাষ্ট্রপতি একটা প্রোক্লেমেশনের মাধ্যমে ওই প্রদেশের নির্বাহী কার্যাবলীর সব বা কোনো একটা নিজের হাতে নিতে পারবেন। ইয়াহিয়া এত কিছুর পর, এত অবাঙালিদের উপরে হত্যাযজ্ঞের পরেও, এই সমস্ত কনসেশন দিয়া প্রোক্লেমেশন সাবমিট করার পরেও আওয়ামী লীগ আবার হকচকায় যায়। গুরু ভারত এবং তাদের এজেন্টদের কথা মতো আরো মামাবাড়ির আবদারের মতো একটার পর একটা শর্ত জুড়ে দিতে থাকে, যাতে আলোচনা ভেস্তে যায় এবং গৃহযুদ্ধ লাগে। তাদের পূর্ব পরিকল্পনা মতো ওই গৃহযুদ্ধে ভারত হস্তক্ষেপ করে পূর্ব বাংলাকে তার ক্লায়েন্ট বানাবে। এরপর তারা ওপার বাংলা আর ভারত মাতার সাথে মিলে একাকার হয়ে যাবে এবং রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে বাকি জীবন পার করে দিবে। এবার দেখেন ভারতীয় এজেন্ট সিরাজুল খানের আরেক সহচরে আসম আব্দুর রবের নিজের মুখে বর্ণনা। নির্ধারিতভাবে মুজিব ইয়াহিয়ার সাথে দেখা করে এবং তিনি যখন গণভবনে যান দেখা করতে, তখন আমি তার গাড়িতে স্বাধীন বাংলার পতাকাটা জোর করে লাগিয়ে দিই ওনার ইচ্ছার বিরুদ্ধে। এবং সেদিন তিনি সর্বশেষ বলে আসেন যে পশ্চিম পাকিস্তান থেকে বাঙালি যে সেনাবাহিনী আছে তাদের বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে, 2টা কারেন্সি করতে হবে, আলাদা স্টেট ব্যাংক করতে হবে, এমন কিছু দাবি উনি উত্থাপন করেন যেগুলি করলে আসলে পাকিস্তান এক পাকিস্তান থাকে না। 23 মার্চ আওয়ামী লীগ ওই প্রোক্লেমেশনের উত্তরে এবার নিজেদের প্রোক্লেমেশন জমা দেয়। পাকিস্তান রাষ্ট্র ভাঙার সমস্ত পয়েন্ট, পাকিস্তানকে এক দুর্বল কেন্দ্রীয় ব্যবস্থা, এমনকি দেশের নাম পর্যন্ত চেঞ্জ করে কনফেডারেশন পাল্টায় তাদের প্রস্তাব সাবমিট করে। একটা কনফেডারেশন হচ্ছে 2টা স্বাধীন দেশের মধ্যে সম্পর্ক, কিন্তু তারা সামার পশ্চিম পাকিস্তানের কর থেকে নিজেদের ডেফিসিট বা ঘাটতি পূরণের পয়েন্ট বহাল। খালি একবার ঠান্ডা মাথায় ভাবেন প্রস্তাবটা। লীগ এবং তাদের লেসপেন্সার সবসময় পশ্চিমাদের গালিগালাজ করবে, তাদের নামে ভুয়া শোষণের বয়ান ফেরি করবে। এরপর তারা দেশকে দুর্বল এবং কয়েক খণ্ডে ভাঙার পরিকল্পনা করবে শত্রু দেশের সাথে। তারা পশ্চিম পাকিস্তান থেকে তাদের করের টাকা নিয়ে নিজেদের ঘাটতি পূরণ করবে। কি মজার ব্যাপার! আওয়ামী লীগ এবং এদের নিজের লেসপেন্সাররা কত বড় জাউরা, কত বড় সামার, সেটা কল্পনাতীত। এই সমস্ত দাবির ফলে আওয়ামী লীগের এবং ভারতের আসল রূপ অবশেষে ইয়াহিয়ার সামনে দিবালোকের মতো পরিষ্কার। সারা দেশে মার্চ মাস থেকে ভারতীয় এবং আওয়ামী মদতে অবাঙালি মুসলমানদের উপরে শুরু হয় ব্যাপক লুটপাট এবং হত্যাযজ্ঞ। এরপরেও আওয়ামী লীগের মামাবাড়ির আবদারের অটোনমির সমস্ত দাবি মেনে নেয়া ইয়াহিয়া প্রোক্লেমেশন জারি করতে রাজি হয়, যাতে দেশ এক থাকে। পূর্ব পাকিস্তান যদি বেশি টাকা চায় নিক। এরপরেও আওয়ামী ভারতীয় ষড়যন্ত্রকারীদের হাউস না মেটার ফলে তারা একের পর এক আজগুবি দাবি তুলতেই থাকে। তারা খালি পূর্ব পাকিস্তান না, পশ্চিম পাকিস্তানের সমস্ত প্রদেশকেও বিচ্ছিন্ন করে দিতে চায়। সারা দেশে প্রকাশ্যে পাকিস্তানের পতাকা পোড়ানো হচ্ছে। এই সমস্ত লোমহর্ষক ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়াহিয়া খান 23 মার্চ রাতের বেলা সিদ্ধান্ত নেন অপারেশন সার্চলাইট চালানো। সেই অপারেশন এবং 9 মাসের যুদ্ধে আসলেই কি হয়েছিল, কোন পক্ষ কত মানুষ হত্যা করছে, সেসব আলাপ আরেকদিন হবে। এবার আসি শেষ আলাপে। কয়েকদিন আগে হাসিনা ভারতের দালাল গণশত্রু জসিম পাকিস্তানের কাছে দাবি উত্থাপন করছে যে পাকিস্তানকে 71-এর জন্য ক্ষমা চাইতে হবে। সবাই লাগে সেটা সর্বপ্রথম চাবে আওয়ামী লীগ আর ইন্ডিয়া। আওয়ামী গুন্ডার ভারতের এজেন্টদের মাধ্যমে 25 মার্চের অনেক আগে এদেশে অবাঙালি মুসলমানদের উপরে ব্যাপকভাবে বিডিআর হত্যাযজ্ঞের চাইতো নৃশংসভাবে হত্যাকাণ্ড হয়েছে, জেনোসাইড হয়েছে, গণহত্যা হয়েছে। এই গণহত্যা তারাই শুরু করছে। জুলাই আগস্টে এত মানুষ মেরেও ক্ষমা চাওয়া তো দূরের কথা, সেটা তারা আয়না ঘর নিয়ে হাসি মস্করা করে। এদের কাছে জাতি আর কি আশা করে? কাজে পাকিস্তানে ক্ষমা চাওয়ার দাবি জসিমের গোয়া দিয়ে ঢুকায় দেওয়া হবে। আর পাকিস্তানের বিরুদ্ধে ভুয়া অর্থনৈতিক বৈষম্যের বয়ান আমরা আগের এপিসোডে জয় বাংলা করে দিছি। এরপর যদি কেউ আবার এই সমস্ত ভারতীয় বয়ান মাথায় না পাকিস্তানের কাছ থেকে টাকা চায়, জসিমরে জনগণ তার অফিস থেকে খালি গায়ে ধরে না রাজপথে বিচার করবে, আর সেই টাকা তার পুটকি দিয়ে ঢুকায় দেওয়া হবে। এদেশে যাদেরকে আটকে পড়া পাকিস্তানি বলা হয়, প্রত্যেককে বাংলাদেশের নাগরিকত্ব এবং পাসপোর্ট দিতে হবে। ক্যাম্প থেকে বের করে দেশের যে কোনো প্রান্তে বসবাস করার অধিকার দিতে হবে। ওইসব ক্যাম্প আমরা বুলডোজার দিয়ে ঘুরাই দিয়া আওয়ামী ফ্যাসিবাদের জাদুঘর বানায় রাখবো। নাজি জার্মানদের কনসেন্ট্রেশন ক্যাম্প এখন যেরকম জাদুঘর। আমাদের নতুন ইতিহাস লিখতে হবে, আমাদের নতুন ভাবে ইতিহাস পড়তে হবে। আমাদের যে ইতিহাস ভুলায় রাখা হয়েছিল, ভুল ইতিহাস শেখানো হয়েছে,
সেইখান থেকে আমাদের নতুন ইতিহাস শিখতে হবে, নিজেদের জাতির ইতিহাস, নিজেদের বঞ্চনার ইতিহাস, আমাদের প্রতারণার ইতিহাস, কিভাবে আমাদের জাতিকে প্রতারিত করা হয়েছে, দুর্বল করা হয়েছে এবং জাতির উপরে যুদ্ধ চাপায় দেওয়া হয়েছে।